এই প্রজন্ম 1 বছর পরে মনে করছে এই দুর্বৃত্তায়িত রাজনীতি আমরা দেখতে চাই না। রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয়, রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই, রাজনীতি একটা আন্তরিকতার প্রশ্ন, রাজনীতি একটা অঙ্গীকারের বিষয়। অতএব ডাকসুতে জিতলেই যে তারা রাজনীতিক জাতীয় রাজনীতি বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। 15-16 বছর ধরে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে এই দেশে যে একটা ভালো ভোট হতে পারে, শেষ পর্যন্ত ভোট শেষ হতে পারে, এই রকম ধারণাই মানুষ করতে পারেনি। পরিস্থিতি তো এরকম দাঁড়িয়েছিল যে মানুষই আমাদের কাছে বলছিল শেখ হাসিনাকে কেউ সরাতে পারবে না। সেই শেখ হাসিনা গেছেন, তারপরে একটা ভালো ভোট করবার জন্যে আমরা সবগুলো পার্টি মিলে চর্চা করছি। এখনো মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই ভোট কি হবে? আগামীকালকে আবার ভালো ভোট করবার জন্য যে সংস্কার, তার ঐক্যবদ্ধ কমিশন বসবে, যারা সাইফুল হক একটু আগে আপনাদের কাছে বললেন। কিন্তু গতকালকে যে নির্বাচন হয়েছে, যদি একে কেন্দ্র করে নতুন আর গোলমাল শুরু না হয়, তাহলে মানুষ মনে করবে ভালো নির্বাচন তো সম্ভব, সেটা ছাত্ররা দেখালো। আমি এই জন্যে তাদেরকে ধন্যবাদ দিই। জানি এই নির্বাচনের ফলাফল অনেকের জন্য রীতিমতো শকিং, মানে অনেকে এরকম ধারণাই করতে পারেনি। কেউ কেউ অবশ্য বলছে যে এটার মধ্যে জাল জুয়াচুরি জালিয়াতি ইত্যাদি আছে, কিন্তু তারপরে ফলাফলটা ঘোষণা হয়েছে এবং যারা কালকে বিকেল বা সন্ধ্যা থেকে বিক্ষোভ করছিলেন তারা এখন আপাতত প্রশমিত বলে মনে হচ্ছে। আমাকে অনেকে, মানে আমি আবার এই ডাকসু নির্বাচনে একটা মহামূল্যবান পণ্য হয়ে গেছি, ছিলাম। সবগুলো টেলিভিশন ডাকতো, কারণ ডাকসুর ভিপিজিএসকে লাগবে তো আলোচনার জন্যে। তার মধ্যে আমি আবার 2 বারেরই ভিপি। আর সবাই প্রশ্ন করতে, ভাই কী হতে পারে বলেন তো? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। আমি 2 জন মানুষকে পেয়েছি, 3 জন মানুষ, 3য় জন আছেন, তার কথা আমি বলবো না, কারণ তার সাথে আপনাদের পরিচয় নেই, তার কথার অর্থ বুঝতে পারবেন না। একজন হচ্ছেন আমার কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, আমার সাথে সাথে চলে লম্বা চড়া, অনেকে হয়তো চেনেন। উনি গতকাল সন্ধ্যার সময় আমাকে বলেছেন শিবির জিতবে। আমার বিশ্বাসই হতে চায়, মেয়েরা ভোট দেবে, ওরা কোঅপারেটিভ দিতে দেয় না, সন্ধ্যার পর বেরোতে দেয় না, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেয় না, ওদের কেন ভোট দেবে? উনি বলতেন না, ওদেরকেই ভোট দেবে। তখন আমার মনে হয়েছিল, আমি তো চাকসুরও জিএস ছিলাম, আমার পরে চাকসুতে ভিপিতে জিতেছিলেন জসিম। উনি গেছেন ভোটের আগে লেডিজ হলে, সব মেয়েরা ঘিরে ধরেছে, ভাই কি আপনারা নাকি আমাদেরকে বোরকা পরতে বাধ্য করবেন, আমাদের মাথায় টিপ দিতে দেবেন না, সন্ধ্যার পরে বেড়াতে যেতে দেবেন না। উনি কথা বলেছিলেন অনেকক্ষণ বসে বসে তাদের সাথে, এবং মেয়েরা নাকি তার কথায় কনভিন্সড হয়ে তাকে ভোট দিয়েছিল। আরেকজন আছেন হান্নান মাসুদ। এরকম করে বলছি, আর একটু কথা সামান্য লম্বা হবে, বেশি লম্বা করবো না। একটা টক শোতে উনি প্রকাশ্যেই বলেছেন শিবির জিতবে। আমি তাকে একই প্রশ্ন করেছিলাম। উনি বলেছেন, আপনারা তো জানেন না, মেয়েরাও শিবিরকে ভোট দেবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বক্তব্য দিতে গেছিলাম বটতলায়। আমি খুব থ্রিল, এতগুলো বছর পরে বটতলায় বক্তৃতা করতে পারবো, এর মধ্যে তো পারিনি। আমার ইচ্ছা ছিল, আমার প্যানেল একটা খণ্ডিত ছিল, বিপিজিএস ছিল, সদস্য 2-4 জন ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে আমি যেতে পারবো না, কোনো ক্যাম্পেইন চলবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক একটা প্রোগ্রাম করেছে, তারা বলেছে ক্যাম্পেইন না, ভিপিজিএসরা স্মৃতিচারণ করবেন। একটা চান্স দিলাম, গিয়ে দেখি সর্বসাকুল্যে শিক্ষক ছাত্রছাত্রী মিলে 50-60 জন। ডাক্তার মোস্তাকও গিয়েছিলেন ডাকসু জিএস। 79-তে আমি যখন ডাকসুতে দাঁড়িয়েছি, তখন প্যানেল পরিচয় করেছিলাম বটতলাতে। বটতলা 6 লাখ ছিল, প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, সবাই ভিজে ছিল, কেউ ডরেনি। আর ওই করিডরগুলো থেকে শিক্ষক ছাত্র মিলে হাততালি দিচ্ছিল আমাদের জন্য। আমার মনে হলো এটা কি ব্যাপার, কেউ বক্তৃতাও শুনতে আসে না। এর মধ্যে সাদিক আসলেন, এসে উনি খুব সালাম টালাম দিয়ে বললেন, ক্ষমা চাইলেন।
আমি থাকতে পারবো না, কারণ ক্যাম্পেইন তো, এখন কিভাবে আপনাদের সাথে থাকি। উনি চলে গেছেন কথা বলে। আর একজন আমাকে বললেন যে আপনাদের বক্তৃতা কেন শুনবে, আপনাদের বক্তৃতা তো ভিডিওতেই শোনা যায়, ওরা যে বক্তৃতা দেবে সেটা তো ভিডিওতেই করতে পারে। এখন নির্বাচনের ধরনই বদলে গেছে, এখন আর বিশাল সভা, বিশাল মিছিল ওগুলো দিয়ে হবে না, এখন এইটা সাইবারের যুগ, ওর মধ্যে দিয়ে সব যাচ্ছে। আমি তখন মনে করলাম এবং দু এক জায়গায় বলেছি, এখন যারা ভোট দেবে তাদের আমরা চিনি না। কথাটা সাইফুল হক সাহেব কিছু বলেছেন, স্বপনও বলেছেন, আমি মনে করি এগুলো গুরুত্বপূর্ণ। আমাদের অন্তত এই সভায় যারা শুনছি, এখন পর্যন্ত দেখছি বেশ মনোযোগ দিয়ে শুনছেন, তাদের এই কথাগুলো ভাবা দরকার। স্বতন্ত্র দাঁড়িয়েছে ডাকসুর ভিপি, হলের একটা সদস্য পদে দাঁড়াবার সাহস পেত না আমাদের সবাই, কে ভোট দেবে তাকে? কোনো স্বতন্ত্র ক্যান্ডিডেট যদি আমার সময় মানে 79-80-তে কিংবা এমনকি 73-এ কিংবা আমি মনে করি 80 পরে 90-এর দিকেও যদি স্বতন্ত্র দাঁড়াতে চাইতো, তাহলে সবাইকে ট্রিট করে দিত, ফাজলামি করে দিকে এখানে, কিন্তু এখানে দাঁড়িয়েছে এবং খুব কম ভোট পেয়েছে তারা। স্বতন্ত্র বহু জায়গাতে সেকেন্ড না হলো থার্ড ফোর্থ পজিশনে ছিল, তার মানে আমার যে ধারণা ছিল সেই ধারণার সাথে নাই। তারা যাই হোক নির্বাচন দেখেছে, রাজনীতি দেখেছে, খুব বিরক্ত। যে জেনজি নিয়ে এত কথা হলো না, স্বপন বললেন নেপালে জেনজি ইতিহাস রচনা করে দিয়েছে। এই জেনজি পুরা আফ্রিকাতে, ল্যাটিন আমেরিকাতে ইতিহাস তৈরি করেছে। উগান্ডাতে জেনজির একটা বক্তব্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তারা বলেছে এই ক্লান্তিকর অপমানজনক জীবনযাপন করতে করতে আমরা বিরক্ত, এবারে কিছু সাহস দেখাতে চাই। আচ্ছা মিলিয়ে দেখেন, এই গেস্ট রুম কালচার, বড় ভাইদের সালাম করা, প্রোটোকল দেওয়া, ভর্তি পরীক্ষা না হলেও তারপরে ভর্তি হতে পারবে, পরীক্ষা দিতে না দেওয়া, সব দেখে অপমানিত ছাত্র সমাজ মনে করেছে এই জীবনের মধ্যে না আমরা সাহস দেখাবো। 24-এ এত বড় সাহস কোথা থেকে আসলো? সমস্ত রাজনৈতিক দলগুলো একবারও সাহস দেখাতে পারেনি, ঘুরে দাঁড়ায়নি, বিশাল সমাবেশ হবে, সরকার বলেছে করতে দেবো না, এখানে 144 জারি করে দিলাম। আমরা হয় গোলাপবাগ গেছি না অন্য বাগে চলে গেছি, আমরা তো ঘুরে দাঁড়াতে পারিনি, এরা ঘুরে দাঁড়িয়েছে। এই প্রজন্ম 1 বছর পরে মনে করছে এই দুর্বৃত্তায়িত রাজনীতি আমরা দেখতে চাই না। এই যে মিথ্যাচারের রাজনীতি, এই যে 1 বছর যেটা দেখলাম চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতি এবং ক্ষমতায় যাবার আগেই ক্ষমতায়িত হয়ে গেছে এরকম হাবভাব করার এই রাজনীতি দেখতে চাই না। অতএব তারা নতুন কিছু করতে চায়। বন্ধুগণ, আমি জানি যে এই বক্তৃতা আমার এখানে যতখানি প্রযোজ্য, তার চাইতে আরও আমার সঙ্গী সাথী যারা আছেন, একসাথে আন্দোলন করেছি, তাদের কাছে যদি যেত তাহলে ভালো হতো। কিন্তু আমি চেষ্টা করব তাদেরকেও কথাগুলো বলার জন্য। এবং ঘটনাটা এটাই ঘটল। এখন কি করবেন? আগামী দিন এটার কী রকম প্রভাব পড়বে? জনাব সাইফুল হক মনে করেন খুব বড় প্রভাব পড়বে না। আমি তার বক্তব্যের সাথে একদিক থেকে একমত, মানে এই ভোট যে জাতীয় ভোটের প্রতিফলন করবে তা মনে করবেন না। মাহমুদুর রহমান মান্না 2 বার ডাকসুর ভিপি হয়েছিল, আমি খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে, কিন্তু আমার পলিটিক্যাল পার্টিতে হয়নি, আমি তো ক্ষমতায় যাইনি, আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারিনি। অতএব ডাকসুতে জিতলেই যে তারা রাজনীতিক জাতীয় রাজনীতিও বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। কিন্তু তারপরেও মনে করে দেখেন, মাহমুদুর রহমান মান্নার সেই সংগঠন ছিল না, কিন্তু এবার যারা জিতেছেন তাদের তো সংগঠন আছে, তারা সেটাকে ট্রান্সলেট করতে পারবেন একদম নিচের লেভেলে। যেই চিন্তার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভোট দিল, এরপর তো রাকসু হবে, জাকসু হবে, চাকসু হবে, বাকসু হবে, কিসের প্রতিফলন দেখবেন ভাবেন। আমরা কি এরকম কোনো কাজ করেছি? আপনারা আমরা সবাই মিলে বলছি ওরা গুপ্ত রাজনীতি করেছে, খুবই অন্যায়। আর আমি তো দেখছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকেছে। ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, ছাত্রলীগের মধ্যে ঢুকেছে, গালাগালি করছেন, মামলা করছেন, কিন্তু ওরা মনে করছে নিজেরা এইভাবেই বেঁচে থেকে লড়াই করবো, কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসছে এবং নির্বাচন করে জিতেছে। রাজনীতি একেবারে ওই রকম নয়, তালি বাজাতে বাজাতে, বগল বাজাতে বাজাতে ক্ষমতায় চলে যাব, তারপরে লুটপাট করব, খুব সুন্দর একটা জীবন পেয়ে যাব, এই রকম পাওয়া যায় না। রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয়, রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই, রাজনীতি একটা আন্তরিকতার প্রশ্ন, রাজনীতি একটা অঙ্গীকারের বিষয়। একেবারে হালকাভাবে নেওয়া যায় না। যারা হালকাভাবে নিয়েছিলেন তারা 3টা থেকে প্রতিবাদ শুরু করেছিলেন,
তারা 4টা 5টা বার মনে করছে একটা গোলমাল লাগিয়ে দেবো, একটা কিছু করব, কিন্তু সেটাও করতে পারেনি। সাথীরা এবং বন্ধুরা, আমাদের ওই জায়গাটা ছিল, কারণ আমাদের কোনো দুর্বৃত্তায়নের ছাপ নেই, আমাদের কোনো হাবভাব করার ঘটনা নেই, আমরা কোনো লড়াই, আমরা কোনো লুটপাট করিনি, আমরা কোনো দখলদারিত্ব নেই, আমাদের নামে কোনো চাঁদাবাদির অভিযোগ নেই। এই জন্য আমি মনে করি এখনও আমরাই ঘুরে দাঁড়াতে পারি যদি আমরা চাই। আমাকে আমার রাজনীতি নিয়ে দাঁড়াতে হবে, আমি ঐক্য করতে চাই, আমি আর সবার একসাথে কাজ করতে চাই, আমরা দুজন এক পার্টি করি না, কিন্তু আমি আর সে যদি কর্মসূচিতে মিলি, আমি এরকম জানাব সাইফুল হক যদি চিন্তায় মিলি, আগামী দিন কীভাবে করব, দেশ কীভাবে করব, তাতে যদি মিলি তাহলেই আমরা একসাথে যাব। কিন্তু ওগুলো বাদ দিয়ে বাকি সুবিধাবাদের ঐক্য টিকতে পারে না। আজকে দেখেন লড়াই করছে সেই দুটো রাজনৈতিক দল যারা কিছুদিন আগে হরিহর আক্তার মতো ছিল না, একসাথে ছিল না, জোটের মধ্যে ছিল না, কি কারণে বেরিয়ে গেল তার কোনো ব্যাখ্যাও দেয় নাই। কেন আপনাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল, মতের পার্থক্য, রাজনীতি নিয়ে এখন নতুন নতুন ইস্যু তারা তৈরি করছে। যেমন ধরেন পিয়ার তো ছিলই না, পিয়ার দিয়ে এসছে, আর এখন বলবে ওই বড় দল বলে ওদের কথা শুনবেন, তা হবে না। বড় কোনটা সেটার পরীক্ষা হোক, আমরা তো ছাত্রদের মধ্যে একটা পরীক্ষায় পাস করি, এই করে তারা আবার লড়াইয়ের মধ্যে আসতে পারে, জাতীয় রাজনীতিতে ওই প্রভাব পড়তে পারে। কিন্তু আমাদের এই কথা ভাবতে হবে, নির্বাচনটা সামনে রেখেই আমরা অগ্রসর হতে চাই। আমরা মনে করছি আমরা একা এখনই পারছি না, তাই যাদের নিয়ে আমরা আমাদের চিন্তার ভিত্তিতে সামনে যেতে পারবো তাদের সাথে ঐক্য করতে চাই। ওতে কেউ যদি বলে কোঅপারেটিভ দিতে দেবো না, তাহলে বলবো তোমার সাথে আমি নাই। আমার জীবন আমি আমার মতো যাপন করব, আমার পথ আমি আমার মতো চলবো, আমি কোথায় বেড়াতে যাব সেই কথা তুমি বলতে পারবে না, সমুদ্র সৈকতে গেলেই বের সতীত্ব হরণ হয়ে যাবে এই কথা বললেই আমি মানব না। বরঞ্চ আমি চাই আমি একটা উন্নত জীবন গড়বো, উন্নত সমাজ গড়বো, যেখানে আমার মতো করে জীবন উপভোগ করতে পারবো, কারো বিরক্তির কারণ হব না, কারো কোনো ক্ষতির কারণ হব না, বরঞ্চ আমার সাধ্যের মধ্যে যা আছে সেই দিয়ে সমাজ, রাষ্ট্র, দেশের উন্নয়ন এবং সাধ্যের দিকে নেওয়ার চেষ্টা করব। আমরা সেটা করছি, আপনারা যদি তাতে ওরকম করে বিশ্বাস করেন। আমি মনে করি ওই কথা জনাব সাইফুল হককে আবার বলি, খুবই সুন্দর বলেছেন, এইটা দিয়েই আগামী দিনের সমস্ত পথ নির্দেশিকা মনে করবেন না। এখনো আমরা পারি। ভেবে দেখেন, আজ থেকে 30, 40, 50 বছর আগে একটা রাজনৈতিক দল মাথা তুলবার মতো সাহস পেত না। কেউ যদি তাদের দেখে তাহলে তাদের বিপজ্জনক পরিস্থিতি হতো। তারা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের সামনে আসছে এবং আমাদের চাইতে বড় যারা তাদেরকে চ্যালেঞ্জ করছে, না আপনি যেটা বলছেন সেটা ঠিক নয়, আমি যা বলছি তাই বাধ্য হবে। অথচ এই সত্যি, অন্তত বুদ্ধিবৃত্তির এই লড়াইয়ে আমরা যে কোনো কারো চাইতে ভালো জায়গায় আছি। আমাদের নিজের মধ্যে সব বিষয়ে ঐক্য নাই, একথা বলেছেন কেউ কেউ। সব বিষয়ে ঐক্য কখনোই হয় না। যখন বলে ঐক্যমত্য কমিশন মানে সব ব্যাপারে একমত হয়ে যাব, সেরকম কথা না। যতদূর পর্যন্ত একমত হতে পারি তার ভিত্তিতে সামনের দিকে যাব, এবং সেই লড়াইটা এখন করছি। আমরা এখন কি চাচ্ছি, খুব সাধারণভাবে বললে আমরা একটা ভালো নির্বাচন চাই। সংস্কারটা কেন? যাতে ভালো নির্বাচন হতে পারে, যেটা সবাই গ্রহণ করতে পারে, এবং তার জন্যে যতখানি দৃঢ় থাকা দরকার তা থাকছি, তার জন্যে যতখানি ছাড় দেওয়া দরকার সেই ছাড় দিতেও রাজি আছি। আমরা কোনো জায়গাতে রিজিড নেই, কঠিন নেই, দৃঢ় নেই, অনমনীয় নেই যে আমাদেরকে পরিবর্তন করা যাবে না, আমরা নতুন চিন্তার মধ্যে যাব না, বরঞ্চ সেটা নিয়ে যাবো বলেই আমরা এখনো হিসাবের মধ্যে আছি। কথা শেষ করতে চাই, আমার আরও কিছু কাজ আছে বলে, কিন্তু আমি মনে করি আজকে আমাদের সামনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, আমরা মনে করি এই যে লড়াই সেটার পরিচালক হচ্ছে সরকার, সেই সরকার তার দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করতে পারছে না। না হলে এত বড় বড় নাকি কনস্টিটিউশন সব এক্সপার্ট, সংবিধান বিশেষজ্ঞ, তারা বলতে পারছেন না কিভাবে এই যে সনদটা তৈরি করালো, এই সনদকে একটা আইনি ভিত্তি দেওয়া যায়। ব্যাপারটা খুব সোজাতা মনে করছি না আমরা, কিন্তু তারপরেও আমাদের কাছে তো প্রস্তাব আছে। আমরা বলেছি, আমরা যখনই সাংবিধানিক সংকটের সময় পড়ি তখন সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে রায় চান, বলেন এই ক্রাইসিসে কি করতে পারি। এখন আমাদের যে সংকট হয়েছে সনদ দিয়ে, সেই ব্যাপারে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে রায় তারা দিতে পারে, তার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। সুপ্রিম কোর্ট যে রায় দেবে, যদি বিএনপি বলে মানবো না, আমরা না মানলে আপনাদের সাথে নাই, কিন্তু এর আমি বললাম কেন, আমি জানি যে তারা মানবে, তারাই আমাদের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি তাই বলছি,
একই কথা আমি বলছি, ডাকসু নয়, সবকটা ইউনিভার্সিটি ছাত্র সংসদে জিতলেও যদি সুপ্রিম কোর্টের ব্যাপারে কোনো রায় দেয়, তাহলে ওটা জামাত ইসলাম কিংবা ইসলামী ছাত্র শিবিরকেও মানতে হবে। এরকম একটা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে, একটা বৈধ লড়াইয়ের মধ্যে দিয়ে, যুক্তিসিদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে, যা মানুষ মনে করবে ঠিক কাজ, এবং এটা দিয়ে আমরা সামনে যেতে পারবো, সেই রকম কর্মসূচি নিয়েই আমরা একটার পর একটা এগিয়ে যেতে থাকবো। আমরা চট করে যে 6 মাস 1 বছরেই পারবো, আগামী নির্বাচনেই পারবো, এরকম কথা বলছি না, কিন্তু এই রকম করে বিবেচনায় সামনে যেতে যদি থাকি আমরা, তাহলে ভবিষ্যৎ আমাদের হবে, এই বিশ্বাস রেখে আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ।